ফ্রান্সের সমাজ ব্যবস্থা সম্পর্কে দার্শনিকদের ভূমিকা কেমন ছিল, যে রাজা এবার দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। পালিয়ে কোন দেশে যাচ্ছেন? যাচ্ছেন অস্ট্রিয়াতে। জনগণের মনে এই ধারণা দৃঢ় হয় যে রাজা বিপ্লব বিরোধী এবং তার সঙ্গে বিদেশি শক্তিবর্গের যোগাযোগ আছে। দ্বিতীয় লিওপোল্ড তিনি পাদুয়ার নামক একটা স্থান থেকে তিনি ঘোষণা করছেন, যেটাই পাদুয়ার ঘোষণা নামে পরিচিত, যে চিন্তা ভাবনা করেছে, যে বিপ্লবের ডাক দিয়েছিল, সেই বিপ্লবকে এবারে রক্ষা করতে হবে। সেই বিপ্লবকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা দেখব। তারা বিপ্লবকে এবার রক্ষা করার একটা প্রচেষ্টা চলছে। কেমন ভাবে প্রচেষ্টা চলছে আমরা সেই পরিচয়টা পাবো, যেটার নাম ফ্রান্সের ইতিহাসে ভয়ঙ্কর ঘটনা, সন্ত্রাসের শাসন। তো বিপ্লবী নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন যে জরুরি পরিস্থিতিতে ফ্রান্সের সরকার হবে বিপ্লবী। যে টিপু সুলতানের এমনকি 2 পুত্রকে ইংরেজদের শিবিরে রাখতে হয়েছিল। 1792 সালে শ্রীরঙ্গপত্তনের সন্ধি হয়েছিল। গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা। ফরাসি বিপ্লব যে অধ্যায় আমরা পড়ছিলাম, প্রথম অধ্যায় সম্পর্কে আমরা অলরেডি 2টো ক্লাস করে নিয়েছি। এরপরে আজকের শেষ ক্লাসে মানে এই অধ্যায়ের শেষ ক্লাস, এই শেষ ক্লাসে আমরা বিগত বিভিন্ন ঘটনাগুলো সম্পর্কে আমরা জেনে নিই। পাশাপাশি পরবর্তী যে ঘটনাগুলো আসবে সেই ঘটনাগুলো সম্পর্কেও দেখব। আমরা ফরাসি বিপ্লব পড়তে গিয়ে প্রথমেই যে বিষয়গুলো দেখেছিলাম, যে ফরাসি বিপ্লবের কারণ, ফ্রান্সের সমাজ ব্যবস্থা সম্পর্কে দার্শনিকদের ভূমিকা কেমন ছিল, ফ্রান্সের স্টেট জেনারেল সম্পর্কে আমরা বিবরণ পড়েছিলাম, এবং ফ্রান্সে যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধান রচনা সম্পর্কেও আমরা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা সরাসরি চলে যাই। দেখো, ফরাসি বিপ্লব রাজার পলায়নের প্রচেষ্টা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে রাজা এবার দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। পালিয়ে কোন দেশে যাচ্ছেন? যাচ্ছেন অস্ট্রিয়াতে। কেন তিনি অস্ট্রিয়াতে চলে যাচ্ছেন তারও একটা গল্প আছে, আমরা গল্পতে ফিরি। যে সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা মিরাবোর নামটা এর আগেই আমরা পেয়েছিলাম, যে সংবিধান রচনার সঙ্গে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কয়েকজন ছিলেন, যার মধ্যে মিরাবও ছিলেন বিখ্যাত। যে ফ্রান্সে যে সংবিধান সভা 1789 থেকে 1791, এই 2 বছরের প্রচেষ্টায় ফ্রান্সে যে সংবিধান সভা যে সংবিধান রচনা করেছিল, এই 2 বছরের প্রচেষ্টায় তার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন এই মিরাবো। তো মিরাবোর সঙ্গে ষোড়তুলির একটা ভালোই সম্পর্ক কিন্তু ছিল। কিন্তু হঠাৎ করে এই মিরাবো মারা যাচ্ছে। মারা গেলে রাজা ষোড়তুলিও কিন্তু বিচলিত হয়ে যাচ্ছেন। তো সেই ঘটনা, যে মিরাবোর আকস্মিক মৃত্যুতে রাজা বিচলিত হন। আর 1791 20 জুন রাজা সপরিবারে অতি গোপনে ছদ্মবেশে টুইলরি রাজপ্রাসাদ ত্যাগ করে অস্ট্রিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। তাহলে আমরা দেখলাম যে মিরাবো মারা যাচ্ছে, মারা গেলে রাজাও বিচলিত হচ্ছেন। রাজা এবার পেয়েছেন দেশ ছাড়ার এবার চিন্তা ভাবনা শুরু করেছে। ফলে যখনই তিনি দেশ ছেড়েছেন, সীমান্তবর্তী এলাকায় একটা জায়গার নাম ছিল ভেরেন্নে, সেই গ্রামে জনতার হাতে ধরা পড়ে যাচ্ছে। ফলে বিভিন্ন লাঞ্ছনার মধ্যে দিয়ে তাকে সেই রাজাকে আবার ধরে কিন্তু ফ্রান্সে ফিরিয়ে আনা হচ্ছে। সেই ঘটনা এখানে আমরা পাবো, যে 1791 20 জন রাজা সপরিবারে রাজা নিজের যে স্ত্রী, তার নাম ছিল মেরি আতোয়ানেত, একসঙ্গে তাদেরকে নিয়ে চলে যাচ্ছিলেন কোথায়? টুইলারি রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি চলে যাচ্ছিলেন অস্ট্রিয়ার উদ্দেশ্যে। কেন অস্ট্রিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন? সেই সময় অস্ট্রিয়ার যিনি রাজা ছিলেন দ্বিতীয় লিওপোল্ড, এই নামটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় লিওপোল্ডের সঙ্গে তার কি সম্পর্ক? দ্বিতীয় লিওপোল্ড ওই যে ষোড়শলুইয়ের স্ত্রী ছিলেন মেরি আতোয়ানেতের ভাই ছিলেন দ্বিতীয় লিওপোল্ড। তো সেই জন্যই কিন্তু তিনি অস্ট্রিয়াতে চলে যাচ্ছিলেন। ফলে তিনি দুর্ভাগ্যবশত এই সীমান্তের কাছে ভেরেন্নে গ্রামে তিনি ধরা পড়েন। কত সালে? তারিখটা হচ্ছে 1791 সালের 21 জুন। এই তারিখটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, যে রাজা ষোড়শলুই কোথায় চলে যাচ্ছিলেন, কত সালে তিনি ধরা পড়লেন, কোন গ্রামেতে ধরা পড়েছিলেন। তাহলে 1791 সালের 21 জুন রাজা ষোড়শলুই এবং তার পুরো পরিবার ধরা পড়ছেন। কোথায় চলে যাচ্ছিলেন? যে দেশে, সেই দেশটার নাম ছিল অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া, এখানে আছে অস্ট্রিয়াতে তিনি ধরা পড়ে যাচ্ছেন, মানে অস্ট্রিয়ায় যাচ্ছিলেন। আর ফ্রান্সের সীমান্তবর্তী একটা যে গ্রাম ছিল, যে গ্রামটার নাম হচ্ছে ভেরেন্নে, এই ভেরেন্নে গ্রামে
ধরা পড়ছেন এবং চরম লাঞ্ছনার মধ্যে প্যারিসে ফিরে আসতে বাধ্য হন। জনগণের মনে দেখুন রাজা এবার ধরা পড়ে গেছে, জনগণের মনে এই একটা স্বচ্ছ ধারণা সেই সময় জন্মেছিল। কি জন্মেছিল? যে জনগণের মনে এই ধারণা দৃঢ় হয় যে রাজা বিপ্লব বিরোধী এবং তার সঙ্গে বিদেশি শক্তিবর্গের যোগাযোগ আছে। রাজা আমরা দেখলাম দ্বিতীয় লিওপোল্ড অস্ট্রিয়ার সেই সময় সম্রাট ছিলেন, তাহলে অস্ট্রিয়াতে চলে যাচ্ছিলেন। জনগণের মনে একটা সন্দেহ যে বিপ্লব চলছিল, সে রাজা তাহলে বিপ্লব বিরোধী, আবার তিনি ষড়যন্ত্র করার উদ্দেশ্যে তিনি অস্ট্রিয়াতে চলে যাচ্ছেন। জনগণের মনে কিন্তু এই ধারণাটাই কিন্তু বদ্ধপরিকর হয়েছিল। তো তার সঙ্গে বিদেশি শক্তিবর্গের যোগাযোগ আছে। এতদিন যারা রাজতন্ত্র অব্যাহত রেখে বিপ্লবের অগ্রগতি চাইছিলেন, তারাও রাজতন্ত্র বিরোধী হয়ে ওঠে। এতদিন পর্যন্ত এমন কিছু কিছু ব্যক্তি বা যারা ব্যক্তিবর্গ ছিল যারা চাইছিল যে ফ্রান্সের রাজতন্ত্র টিকে থাকুক, কিন্তু সেটা নিয়মতান্ত্রিক পথে চলুক। কিন্তু তো এখন তারাও কিন্তু এই রাজতন্ত্রের বিরোধী হয়ে উঠেছে। বলছে এতদিন যারা রাজতন্ত্র অব্যাহত রেখে বিপ্লবের অগ্রগতি চাইছিলেন, তারাও রাজতন্ত্র বিরোধী হয়ে ওঠেন এবং জ্যাকোবিন সহ অন্যান্য উগ্রপন্থী দলের রাজতন্ত্র উচ্ছেদের দাবি করতে থাকে। এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল ছিল, জ্যাকোবিন ছিল, জিরোন্ডিন ছিল, এই সমস্ত রাজনৈতিক দলগুলোও তারাও কিন্তু কি চাইছিল যে রাজতন্ত্র উচ্ছেদ করে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হোক। চলো আমরা পরের পার্টে দেখে নিই। এখানে দেখো এরপরে যে ঘটনাটা, মানে এই সময় এইরকম একটা মুহূর্তে কিন্তু অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় লিওপোল্ড তিনি পাদুয়ার নামক একটা স্থান থেকে তিনি ঘোষণা করছেন, যেটাই পাদুয়ার ঘোষণা নামে পরিচিত। এই প্রশ্নটাও কিন্তু 2 নম্বরে কোশ্চেন থাকে, পাদুয়ার ঘোষণা বলতে কি বোঝো? কি না, এই সময় অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড যখন রাজাকে ভেরেনে নামক গ্রাম থেকে ধরে দেশে আবার ফিরিয়ে আনা হচ্ছে, তো এই সময়তেই অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় লিওপোল্ড তিনি পাদুয়া নামক স্থান থেকে এক ঘোষণা পত্র জারি করেন। কখন ঘোষণাটা জারি করছেন? 1791 সালের 6 জুলাই তিনি ঘোষণা জারি করলেন। কি করলেন? এই ঘোষণাটাকেই পাদুয়ার ঘোষণা বলা হয়। ঘোষণাতে বলা হয়েছিল যে এই ঘোষণায় তিনি ফরাসি বিপ্লবের বিরুদ্ধে ইউরোপের সমস্ত রাজাদের কাছে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন রাখেন, মানে অর্থাৎ সাহায্যের আবেদন করেছিলেন। তাহলে আমরা দেখলাম কি পাদুয়ার ঘোষণা, এমন একটা সময়তে অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড তিনি পাদুয়া নামক স্থান থেকে যে ঘোষণাপত্রটা জারি করেছিলেন, স্বাভাবিকভাবেই কিন্তু জনগণের মনে এই ধারণাটাও পরিষ্কার আরো হয়ে যাচ্ছিল যে রাজা নিশ্চয়ই বিদেশি শক্তিবর্গের সঙ্গে কিন্তু একটা যোগ রয়েছে। পরের বিষয়ে আমরা আসি, রাজতন্ত্রের উচ্ছেদ। কারা রাজতন্ত্রের উচ্ছেদ করতে চাইছে? কারা রাজতন্ত্র পরিবর্তন চাইছে? যে 1792 সালের 28 জুলাই একটা ঘটনা আছে। কে? না, আমরা দেখব যে প্রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ব্রানশেক তিনি একটা ঘোষণাপত্র আবার জারি করছেন। এখানে আমরা পরপর কতগুলো ঘোষণার কথা জানবো, যে ঘোষণাগুলো মানে বিদেশি শক্তিবর্গ বা বিদেশি সেনাপ্রধান বা বিদেশি রাজারা যারা ঘোষণাগুলো দিচ্ছিল, জনগণের কাছে আরো এই ধারণাটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে রাজা শরৎলের সঙ্গে অবশ্যই বিদেশি শক্তিবর্গের কিন্তু একটা যোগ রয়েছে। এখানে দেখো যে রাজতন্ত্রের উচ্ছেদ, যে ইতিমধ্যে 28 জুলাই 1792 খ্রিস্টাব্দে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ব্রানশেক এক ঘোষণাপত্র মারফত জানান যে, কি জানাচ্ছেন না, ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এই ঘোষণা ফরাসি জাতির আত্মমর্যাদায় আঘাত আনে। তারা মনে করে যে বিদেশি শত্রুদের সঙ্গে রাজপরিবারের যোগাযোগ আছে। এই যে এখানে শেষ লাইনে দিয়ে দিচ্ছে। তাহলে এই প্রশ্নটাও তোমাদের করতে হবে যে ব্রাউনসুক ঘোষণাপত্র বলতে কি বোঝো? এটাও 2 নম্বরের কিন্তু প্রশ্ন থাকছে। অনেক সময় কিন্তু এই দুটো থেকে একটা প্রশ্ন আসে যে পাদুয়ার ঘোষণা কি, ব্রাউনসুক ঘোষণা কি। আর একটা পিলজিতের ঘোষণা আছে, এটা আর এখানে আনছি না, আমরা যদি পরে আবার সময় পাই দেখব। তাহলে দুটো ঘোষণাপত্র ভালো করে পড়ে রাখতে হবে। এরপরে যে বিষয় আছে দেখো, দ্বিতীয় ফরাসি বিপ্লব। এর আগে আমরা দেখেছিলাম যে 1789 সালের যে 14 জুলাই বাস্তিল দুর্গের যে পতন ঘটেছিল, যেখানে তারও একটু আগে যদি আমরা দেখতে যাই যে বা পরে ফরাসি বিপ্লব যেখানে শুরু হচ্ছে, এখানে আবার দ্বিতীয় পর্বের ফরাসি বিপ্লব শুরু হচ্ছে। কি জন্য আবার দ্বিতীয় পর্বের ফরাসি বিপ্লব শুরু হলো? এর আগে আমরা দেখেছিলাম যে সংবিধান রচনা হয়েছে, সংবিধান রচনার পরেতে আবার এই দ্বিতীয় ফরাসি বিপ্লব শুরু হচ্ছে। কেন দ্বিতীয় ফরাসি বিপ্লব? বলছে এর ফলে জ্যাকোবিনদের নেতৃত্বে উত্তেজিত জনতা 10ই আগস্ট 1792 সাল, তারিখটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, ভালো করে পড়ে রাখতে হবে যে দ্বিতীয় ফরাসি বিপ্লবের যাত্রা কিন্তু শুরু হচ্ছে এই জায়গাটা থেকে।
যে 1792 সালের 10ই আগস্ট জনতা কি করছে, রাজপ্রাসাদ আক্রমণ করে রাজার দেহরক্ষী দলকে হত্যা করে রাজা ও রানী প্রাণ ভয়ে নিকটস্থ আইনসভায় আশ্রয় নেন। উত্তেজিত জনতা আইনসভা ঘেরাও করে রাজতন্ত্র উচ্ছেদের দাবি জানায়। শেষ পর্যন্ত রাজাকে ক্ষমতাচ্যুত করে টেম্পল দুর্গে বন্দী করে রাখা হয়। এর ফলে কার্যত রাজতন্ত্র ভেঙে পড়ে এবং রাজার অভাবে 1791 খ্রিস্টাব্দের সংবিধান বাতিল হয়ে যায়। 10ই আগস্ট জনতার এই অভ্যুত্থানকে ঐতিহাসিক লেফেভার তিনি কি বলছেন, দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। তাহলে ঘটনাটা আমরা কি পরিচয় পেলাম, যেখানে এমন একটা উত্তেজিত পরিস্থিতি, উত্তেজিত পরিবেশ, সেই উত্তেজিত পরিবেশে কিন্তু যেখানে দেখা যাচ্ছে 1792 সালের 10ই আগস্ট জনতা রাজপ্রাসাদ কিন্তু আক্রমণ করছে। রাজপ্রাসাদ আক্রমণ করলে রাজা এবং রানী কি করছে, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেই যে স্টেট জেনারেল, যে কাছাকাছি যে আইনসভা ছিল, সেই আইনসভায় সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে, সেখানে তারা আশ্রয় নিচ্ছে। এর ফলে যেখানে দেখা যায় সেখান থেকে পরবর্তী ধাপে রাজা এবং রানীকে ধরে এই টেম্পল দুর্গে বন্দি করে রাখা হয়। টেম্পল দুর্গে যখন বন্দি করে রাখা হয়, স্বাভাবিকভাবে রাজতন্ত্র ভেঙে পড়ছে। রাজতন্ত্র সেখানে রাজা বলে আর কিছুই থাকছে না। সেখানে যেখানে দেখা যাচ্ছে যে 1791 খ্রিস্টাব্দে যে সংবিধান, 2 বছরের প্রচেষ্টায় যে সংবিধান, ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানও কিন্তু বাতিল হয়ে যায়। এই 10ই আগস্ট জনতার এই আন্দোলন, বিদ্রোহ অথবা অভ্যুত্থানকে আমরা কি বলতে পারি, যে দ্বিতীয় ফরাসি বিপ্লব। কার সঙ্গে সুর মিলিয়ে, ঐতিহাসিক লেফেভার তার সঙ্গে সুর মিলিয়ে আমরা এই ঘটনাটাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে পারি। দ্বিতীয় ফরাসি বিপ্লবের পরেই নেক্সট যে ঘটনাটা আসছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড। দেখো এই সেপ্টেম্বর হত্যাকাণ্ড যে ঘটনাটা আমরা পরিচয় পাবো যে সেপ্টেম্বর মাসে হয়েছিল বলে। 1792 খ্রিস্টাব্দের 2 থেকে 7ই সেপ্টেম্বর, তারিখটা ভালো করে মাথায় রাখতে হবে যে কত সালে সেপ্টেম্বর হত্যাকাণ্ড ঘটনাটা ঘটছে। 1792 সালের 2 থেকে 7ই সেপ্টেম্বর জ্যাকোবিন নেতা জাঁ পল মারা, এই নামটাও ভালো করে পড়ে রাখতে হবে, যে জ্যাকোবিন নেতা জাঁ পল মারা। আমরা জ্যাকোবিন দল সম্পর্কে আমরা পড়বো, জ্যাকোবিন দল আছে, জিরোন্ডিস দল, জিরোন্ডিস সম্পর্কে পরে তো দেখবোই আমরা। জ্যাকোবিন দল তোমাদের এই পার্টি আছে কিন্তু। তাহলে 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 7ই সেপ্টেম্বর জ্যাকোবিন নেতা জাঁ পল মারা ফ্রান্সে বিপ্লবী কমিউন কয়েক হাজার রাজতন্ত্রের সমর্থক ব্যক্তিকে বন্দি করে এবং কারাগারে অনেক মানুষকে হত্যা করে। এই ঘটনাকেই সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলা হয় বা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনা রাজতন্ত্রের অবসানকে যেখানে সুনিশ্চিত করে। 2 নম্বরের কোশ্চেন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কি বোঝো? তাহলে এখানে অনেকগুলো আমরা পর 2 নম্বরের কোশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছি। প্রথমে ওখানে পেলাম পাদুয়ার ঘোষণা, এদিকে আবার পাচ্ছি কিন্তু পাদুয়ার ঘোষণার পরেই পেয়েছিলাম ব্রান্সুইক ঘোষণা, তারপর আবার এখানে সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কি বোঝো? তাহলে সেপ্টেম্বর হত্যাকাণ্ড সম্পর্কে ভালো করে কিন্তু পড়তে হবে। চলো আমরা নেক্সট বিষয়ে যাই, জাতীয় মহাসভা। আমরা এর আগে পড়েছিলাম যে টেনিস কোর্টের শপথনামার পরেতে যে জাতীয় সভা প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে সংবিধান রচনা হয়েছে। সেই সংবিধান রচনার পরেতে আবার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সংবিধান যখন বাতিল হয়ে যাওয়ার পরেতে আবার জাতীয় মহাসভা প্রতিষ্ঠা হচ্ছে। এই জাতীয় মহাসভার কি ভূমিকা ছিল, কেন জাতীয় মহাসভা প্রতিষ্ঠা হলো আমরা দেখে নিই। যে দ্বিতীয় ফরাসি বিপ্লবের ফলে আমরা দেখলাম যে দ্বিতীয় যে ফরাসি বিপ্লব, 10ই আগস্ট জনতার এই অভ্যুত্থানকে ঐতিহাসিক লেফেভার দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন। তাহলে এই দ্বিতীয় ফরাসি বিপ্লবের ফলে কি অধিকার পেল না, পুরুষ মাত্র, এখানে কিন্তু নারীরা নয়, শুধুমাত্র পুরুষরাই, কত বছর বয়স যাদের হবে, 25 বছর বয়স হবে, এই 25 বছর বয়স্ক পুরুষরাই ভোটাধিকার লাভ করে। আর গণভোটের মাধ্যমে যে নতুন আইনসভা, সংবিধান বাতিল, আবার নতুন আইনসভা প্রতিষ্ঠার জন্য কি হয়েছে, ভোট হয়েছে। এই ভোটেতে যে নতুন আইনসভা গঠিত হয় তারই নাম জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন। কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? 1792 সালে। তাহলে একটা প্রশ্ন থাকতে, এখানে শর্ট কোশ্চেন থাকছে, জাতীয় মহাসভা, সভা কিন্তু নয়, জাতীয় মহাসভা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? 1792 সালে। তাহলে 1792 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর এই সভার প্রথম অধিবেশন বসে। আমরাও ওদিকে পড়েছিলাম যে যখন স্টেট জেনারেল যে 175 বছর যে সভা ডেকেছিল, তার যে প্রথম যে অধিবেশন বসেছিল, সেই অধিবেশনে কি ঘটনা ঘটেছিল। আবার এখানে আমরা দেখলাম নতুন আবার একটা জাতীয় মহাসভা গঠিত হলো। এই জাতীয় মহাসভা আবার তারা কি করেছেন, আবার একটা অধিবেশন ডেকেছেন, মানে অর্থাৎ প্রথম অধিবেশন। এই প্রথম অধিবেশনেই এই সভা প্রথমেই কি করছে, রাজতন্ত্রের উচ্ছেদ করে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। তাহলে এখান থেকেও এই প্রশ্নটা আসে যে ফ্রান্সে কবে
প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়, তাহলে ফ্রান্সে কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে 1792 সালে। রাজার বিচার শুরু হয়, জ্যাকোবিন দল রাজার প্রাণদণ্ড দাবি করেন। তাহলে এখানে আমরা দেখলাম কি, যে রাজার বিচার হচ্ছে, তাহলে রাজা কি অপরাধ করেছে যে রাজাকে বিচারের কাঠ গড়াতে দাঁড়াতে হলো। যে জ্যাকোবিন দল রাজার প্রাণদণ্ড দাবি করে এবং শেষ পর্যন্ত বিচারে রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেয়া হয়। যেটা বলছিলাম আর কি, যে রাজা এমন কি অপরাধ করলো যে রাজাকে প্রাণদণ্ড দিতে হলো। যে জনগণের মনে এই বদ্ধ মানে ধারণা হয়েছিল, যে ধারণা কি হয়েছিল, যে রাজার সঙ্গে বিদেশি শক্তিবর্গের যোগ রয়েছে, রাজা বিপ্লব বিরোধী, তার নামে এই ক্লেম এনে যেখানে কি করা হয়, রাজাকে শেষ পর্যন্ত প্রাণদণ্ড দিয়ে দেয়া হচ্ছে 1793 সালের 21শে জানুয়ারি। তারিখটা ভালো করে পড়ে রাখতে হবে, যে ষোড়শ লুই কবে মারা যান, ষোড়শ লুইয়ের কবে প্রাণদণ্ড হয়, তাকে গিলোটিনে পাঠানো হয়। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখো গিলোটিন, এই গিলোটিন যন্ত্রের আবিষ্কারক হচ্ছে ডক্টর গিলোটিন, নামটা মনে রাখতে হবে। গিলোটিন যন্ত্রের আবিষ্কারক হচ্ছে ডক্টর গিলোটিন। কি ধরনের যন্ত্র না, যন্ত্রটা হচ্ছে দেখো এরকম একটা ফ্রেম রয়েছে, এখানে মানুষের মাথাটাকে এখানে ঢুকিয়ে দিয়ে এখানে একটা ভারী ব্লেড রয়েছে, এই ব্লেডটা ছেড়ে দিলেই এসে তার কিন্তু একদম শিরচ্ছেদ অর্থাৎ মস্তককে একদম ছেদ করে দেওয়া হতো, কেটে দেওয়া হতো। এটাই হচ্ছে সেই গিলোটিন যন্ত্র। এই গিলোটিন যন্ত্রতে রোবসপিয়ারের প্রাণটাকে কেড়ে নেওয়া হলো। যার ফলে এবারে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কি, রোবসপিয়ারের এই সময় বিখ্যাত একটা উক্তি। কে রোবসপিয়ার? ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। আমরা দেখব জ্যাকোবিন দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এই জ্যাকোবিন দলের গুরুত্বপূর্ণ নেতা রোবসপিয়ার, তিনি তার একটা বিখ্যাত উক্তিটা হচ্ছে কি, যে রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে। এই প্রশ্ন বহুবার এসেছে, কার উক্তি, কে বলেছিলেন কথাটি? তাহলে রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এই উক্তিটি হচ্ছে রোবসপিয়ারের উক্তি। রোবসপিয়ারের পুরো নাম হচ্ছে ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। এবারে আমরা দেখব বিপ্লব রক্ষার আহ্বান। কি বিপ্লব রক্ষার আহ্বান? বিপ্লব রক্ষাটা কি? এই যে আমরা দেখলাম জাতীয় মহাসভা এই যে প্রতিষ্ঠা হলো, এই জাতীয় মহাসভা ফ্রান্সের জন্য এবারে যে চিন্তা ভাবনা করেছে, যে বিপ্লবের ডাক দিয়েছিল, সেই বিপ্লবকে এবারে রক্ষা করতে হবে। সেই বিপ্লবকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা দেখব। সেই ব্যবস্থাটাই কিন্তু ছিল ফ্রান্সের ইতিহাসে একটা ভয়ঙ্কর ব্যবস্থা, একদম মানুষের চোখের ঘুমকে কেড়ে নেওয়া হয়েছিল। সেই বিপ্লবটা কি, যে বিপ্লব রক্ষার আহ্বান, যে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড আমরা দেখেছি কত তারিখ সাল 1793 সালের 21শে জানুয়ারি, এই তারিখে ষোড়শ লুইকে মেরে দেওয়া হচ্ছে। ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রীয় ব্যাপারে, মানে ফ্রান্সের ভিতরে এবং পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের ব্যাপারেও এক ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়। কি ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়, চলো আমরা পরের পাঠে দেখে নিই। যে প্রথমেই দেখা যাচ্ছে বৈদেশিক আক্রমণের একটা চিন্তা ভাবনা চলছে। বৈদেশিক আক্রমণ হয়েওছে, যে ফরাসি সেনারাও বিদেশি রাষ্ট্রের সঙ্গেও কিন্তু যুদ্ধ, যেখানে দেখব তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল। তো এখানে বৈদেশিক আক্রমণ সম্পর্কে দেখতে গেলে আমরা যে পরিচয়টা পাবো, যে ফ্রান্সের বিরুদ্ধে 1793 খ্রিস্টাব্দে প্রথম শক্তিজোট গঠন হচ্ছে। এই শক্তিজোট ফ্রান্সের বিরুদ্ধে যেখানে যুদ্ধ করেছিল, এই শক্তিজোটে কারা কারা ছিল, কোন কোন দেশগুলো ছিল আমরা দেখে নিই। যে ইউরোপের বিভিন্ন দেশের স্বৈরাচারী রাজন্য বর্গ আতঙ্কিত হয়ে ওঠেন। কেন ইউরোপের অন্যান্য দেশের রাজারা তারা আতঙ্কিত হয়ে উঠছে? এই আতঙ্কিত হওয়ার কারণ কি? সে একটা কথাই আছে না, এক শিয়াল ঘেউ করলে আরো বাকি শিয়ালও কিন্তু ঘেউ করে ওঠে। সেটা এখানেও এই একই ধরনের ঘটনা কিন্তু ঘটেছিল, যে রাজা ষোড়শ লুইকে মেরে দেয়া হয়েছে, প্রাণদণ্ড হয়েছে। রাজা ষোড়শ লুই যখন ফ্রান্সের জনগণ যদি রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দিতে পারে, তাহলে অন্যান্য ইউরোপের অন্যান্য দেশের জনগণ কেন স্বৈরাচারী রাজাদেরকেও প্রাণদণ্ড দিতে পারবে না? সেই ঘটনাটা এরকমই একটা ঘটনা ঘটেছিল, যে ইউরোপের বিভিন্ন দেশের স্বৈরাচারী রাজন্যবর্গ তারাও আতঙ্কিত হয়ে উঠছে। তারা বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে একটা শক্তি জোট গঠন করে 1793 খ্রিস্টাব্দে। কে আছে? ইংল্যান্ড আছে, অস্ট্রিয়া আছে, রাশিয়া আছে, স্পেন রয়েছে, পর্তুগাল আছে, ইতালির আরো দুটো প্রদেশ, তখন এই সার্ডিনিয়া, নেপেলস, এ সম্পর্কে ইতালি পড়তে গেলে আমরা পরিচয় পাবো। সার্ডিনিয়া আছে, এই নেপেলস আছে, হ্যাঁ নেপলস। এই নেপলস সম্পর্কে আমরা পড়তে গেলে একটা গুরুত্বপূর্ণ ঘটনার পরিচয় পাবো, কার্বোনারি আন্দোলন। কার্বোনারি সম্পর্কে আমরা পড়বো তোমাদের, হ্যাঁ
পরবর্তী অধ্যায়গুলোতে আছে। সেই কার্বোনারি সম্পর্ক কিন্তু টিকা পড়ে, কার্বোনারির অর্থ কি আমরা পরে দেখব। তো ফ্রান্সের বিরুদ্ধে প্রথম আমরা দেখলাম এই এতগুলো রাষ্ট্র মিলে একটা শক্তিজোট গঠন করেছে। আর ফ্রান্সের দিকে এবং এই শক্তিজোট গঠনের পরে কি হয়েছে, ফ্রান্সের দিকে অগ্রসর হয় বিভিন্ন রণাঙ্গনে, মানে বিভিন্ন প্রান্তে ফরাসি বাহিনী পরাজিত হতে থাকে। এর ফলে নবগঠিত, মানে অর্থাৎ নতুন যে ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, সেই ফরাসি প্রজাতন্ত্র এবং জাতির নিরাপত্তা চরমভাবে কিন্তু বিঘ্নিত হয়। চলো পরের পার্টে আমরা দেখি। দেখো, অভ্যন্তরীণ সংকট, আমরা তো বৈদেশিক সংকট, যে বিদেশ থেকেও কিন্তু বিভিন্ন রাজারা জোটবদ্ধ হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করার জন্য একটা তারা টার্গেট নিয়েইছে, যুদ্ধ হয়েও ছিল। অভ্যন্তরীণ সংকট মানে ফ্রান্সের ভিতরে আবার এমন কোন কোন সংকট, কোন কোন ঘটনা কিন্তু দেখা গেল। অভ্যন্তরীণ সংকট সম্পর্কে যদি আমরা দেখতে যাই, তাহলে পাবো কি ফ্রান্সের অভ্যন্তরেও তখনও চলছিল চরম অরাজকতা এবং প্রতি বিপ্লবী আন্দোলন, চরম খাদ্যাভাব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অভাব এবং খাদ্যের সন্ধানে প্যারিসে বহিরাগতদের ভিড় জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। তাহলে অভ্যন্তরীণ সংকটের মধ্যে কি কি পাচ্ছি, দেশে একটা চরম অরাজকতা চলছে, এর পাশাপাশি যেটা চলছে সেটা হচ্ছে কি ব্যাপকভাবে খাদ্যের দেশে অভাব দেখা দিয়েছে। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য সামগ্রী দ্রব্য, সেই পণ্য সামগ্রীর এক হু করে দাম বাড়ছে, সেই দ্রব্যেরও আবার কিন্তু অভাব রয়েছে। পাশাপাশি কি হয়, খাদ্যের সন্ধানে প্যারিসে বহিরাগতদের ভিড় অন্যান্য ফ্রান্সের রাজ্যগুলো থেকেও এবার প্যারিসে এসে সব উপস্থিত হয়েছে। জনসাধারণের এক বিরাট অংশ তখন প্রকাশ্য সরকারের বিরোধিতা করতে থাকে, সরকারি আইনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে, বিদেশি গুপ্তচরের দেশ ছেয়ে যায়। রাজতন্ত্রের সমর্থকরা দেশের প্রজাতন্ত্রী এবং সংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর ফ্রান্সের অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলোতে যেখানে একদম রাজতন্ত্রীদের ঘাঁটি ছিল। কোন কোন জায়গা, লা ভদে, ব্রিতানি, লিও, তুন, বর্দো, মার্সাই, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু রাজতন্ত্রীদের প্রধান ঘাঁটিতে পরিণত হয়ে যায়। এমনকি দেখা যায় একটা গুরুত্বপূর্ণ এখানে তথ্য রয়েছে যে ফ্রান্সের আমরা ফরাসি সংবিধান সভার যে কার্যাবলী ছিল শাসনতান্ত্রিক সংস্কার, সেই শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে আমরা পড়েছিলাম যে ফ্রান্সকে 83টা প্রদেশে বিভক্ত করা হয়েছিল। সেই 83টা প্রদেশের মধ্যে 60টি প্রদেশেই যেখানে কিন্তু বিদ্রোহ শুরু হয়। এরকম একটা পরিস্থিতি কিন্তু সেই সময় ফ্রান্সে কিন্তু চলছিল। এরপরে যে ঘটনাটা আছে দেখো, বিপ্লব রক্ষার ব্যবস্থা। আমরা দেখলাম যে প্রজাতান্ত্রিক যে সরকার ফ্রান্সের দায়িত্ব নিয়েছিল, তারা বিপ্লবকে বা রক্ষা করার একটা প্রচেষ্টা চলছে। কেমন ভাবে প্রচেষ্টা চলছে, আমরা সেই পরিচয়টা পাবো যেটার নাম ফ্রান্সের ইতিহাসে ভয়ঙ্কর ঘটনা, সন্ত্রাসের শাসন। এই সন্ত্রাস শাসনের মূল যিনি নেতা ছিলেন তার নাম হচ্ছে রোবসপিয়ার। তো চলো আমরা বিপ্লব রক্ষার ব্যবস্থা সম্পর্কে দেখি। বলছে জাতীয় জীবনের এই সংকটময় পরিস্থিতিতে, দেখো এর আগে আমরা যে বিবরণটা পড়লাম যে কেন ফ্রান্সে এই সন্ত্রাসের শাসন শুরু করতে হয়েছিল, সন্ত্রাসের শাসনের পটভূমিটা কি, তার কারণটা কি, তার কারণগুলো আমরা পর পর কিন্তু ঘটনাগুলো দেখে এলাম। যে খাদ্যের অভাব, দেশে একটা অরাজকতা চলছে, বিদেশি শক্তিবর্গ ফ্রান্সকে টার্গেট করছে, আক্রমণ করছে। এই রকম একটা পরিস্থিতিতে যে প্রজাতান্ত্রিক সরকার তারা কিন্তু বিপদের মুখে পড়ে গেছে। সেই প্রজাতান্ত্রিক সরকারকে রক্ষা করার জন্য ফ্রান্সে ডাক দেওয়া হলো সেই বিখ্যাত ঘটনা যার নাম হচ্ছে সন্ত্রাসের শাসন। তো এই বিপ্লব রক্ষার ব্যবস্থার মধ্যে যেটা রয়েছে, জাতীয় জীবনের এই সংকটময় পরিস্থিতিতে দেশ ও জাতির স্বার্থে বিপ্লবী নেতৃবৃন্দ ফ্রান্সে এক বিশেষ ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, মানে অর্থাৎ আপদকালীন জরুরি ব্যবস্থা। কি ব্যবস্থা না, শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তারা উপলব্ধি করেন যে প্রজাতন্ত্র টিকিয়ে রাখতে হলে প্রয়োজনীয় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দেশে আইন শৃঙ্খলা স্থাপন, যা সম্ভব একমাত্র এই ভীতি প্রদর্শন ও সন্ত্রাসের মাধ্যমে। তাহলে প্রজাতান্ত্রিক সরকারের যারা নেতৃবৃন্দ তারা উপলব্ধি করেছে যদি ফ্রান্সকে বাঁচাতেই হয়, তাদের সরকারকে যদি বাঁচাতে হয়, তাহলে জনগণকে ভয় দেখিয়ে এবং হত্যা করে তবেই কিন্তু তাদের শাসন ব্যবস্থাকে জারি রাখতে হবে, না হলে কিন্তু তাদেরও পতন অনিবার্য। তাদের এই পতন রোধ করার জন্যই কিন্তু কি করা হয়েছিল না, সন্ত্রাসের শাসনকে কার্যকরী করা হয়েছিল। তো বিপ্লবী নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন যে জরুরি পরিস্থিতিতে ফ্রান্সের সরকার হবে বিপ্লবী, যতদিন না দেশে শান্তি ফিরে আসে এই ব্যবস্থাই চলতে থাকবে।
তারা প্রচার করতে থাকেন, তারা মানে প্রজাতান্ত্রিক সরকারের যারা নেতৃবৃন্দ তারা প্রচার করতে থাকেন যে সন্ত্রাসী হচ্ছে দ্রুত ও বলিষ্ঠ ন্যায় বিচার ও কার্যকরী সরকারের একমাত্র পথ। মানে ন্যায় বিচার পেতে গেলে অর্থাৎ কার্যকর যে সরকার সেই সরকারের পথকে টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে, ভয় দেখিয়ে এবং সন্ত্রাসের মাধ্যমে মানে হত্যার মাধ্যমে তাদের সরকারকে টিকিয়ে রাখতে হবে। বিপ্লবী নেতৃবৃন্দ প্রবর্তিত এই শাসন ব্যবস্থাকেই আমরা সন্ত্রাসের শাসন ব্যবস্থা প্রধানত বলে থাকি। তাহলে সন্ত্রাসের শাসন বলতে কি বোঝে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পার্টটা থেকে কিন্তু এই সন্ত্রাসের শাসন থেকে প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন আসে। এবারে আমরা দেখে নিই এই যে সন্ত্রাসের শাসন কত মাস টিকেছিল। ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের শাসন টিকেছিল 13 মাস। পৃথিবীতে প্রথম সন্ত্রাসবাদের মতন ঘটনা যেটা ঘটেছিল, ইতিহাসের এই তথ্য বলছে, সেটা কিন্তু প্রথম এই ফ্রান্সে এই 13 মাস রোবসপিয়ারের নেতৃত্বে যেখানে সন্ত্রাসের শাসন টিকেছিল। মোটামুটি ভাবে এর স্থায়িত্ব কাল কখন বলছে, 1793 সালের 2রা জুন থেকে 1794 সালের 27শে জুলাই, এই টোটাল 13 মাস ফ্রান্সে সন্ত্রাসের শাসন ছিল। গিলোটিন যন্ত্রে অসংখ্য মানুষকে শিরশ্ছেদ করা হয়। ফ্রান্সের ইতিহাসে এই ঘটনা আবার লাল সন্ত্রাস, রেড টেরর নামে পরিচিত। এটাকে আবার লাল সন্ত্রাসও কিন্তু বলা হয়েছে। কোন ঘটনা, সন্ত্রাসের শাসনেরও কিন্তু আরো একটা নাম হচ্ছে লাল সন্ত্রাস, কারণ গিলোটিন যন্ত্রের মাধ্যমে অসংখ্য মানুষকে কিন্তু হত্যা করা হয়েছিল এই সন্ত্রাসের নামে কিন্তু। তাহলে এখানে পরপর আমাদের দুটো বিবরণ ভালো করে পড়ে রাখতে হবে। সন্ত্রাসের শাসন বলতে কি বোঝো, কত মাস সন্ত্রাসের শাসন ফ্রান্সে টিকেছিল, কত মানে কত সালের কত তারিখ থেকে কত সালের কত তারিখ পর্যন্ত টিকেছিল, পূর্ণাঙ্গ বিবরণ তোমাদের কিন্তু পড়তে হবে। লাল সন্ত্রাস বলতেও আমরা কি বুঝি পড়তে হবে। এখান থেকে কিন্তু পরপর অনেকগুলো তোমাদের আজকের ক্লাসে 2 নম্বরে কিন্তু তোমরা কোশ্চেন পাচ্ছ। এরপরে যে ঘটনাটা দেখো, এই যে সন্ত্রাসের শাসন সম্পর্কে আমরা পড়ছিলাম, এই সন্ত্রাসের শাসনের কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য নেতা ছিল, যার মধ্যে আমি বললাম ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। এই রোবসপিয়ারের এখানে চিত্রটাও কিন্তু দেয়া রয়েছে, সন্ত্রাসের শাসনের নায়ককে, ঠিক আছে, সন্ত্রাসের শাসনের নায়ক বলা হয় রোবসপিয়ারকে। এর উপর থেকেও কিন্তু প্রশ্ন পড়ে। আরো অন্যান্য নেতা ছিল, হিব্রার্ড ছিল, দাঁতো ছিল প্রমুখ। এই নেতারা কিন্তু সন্ত্রাসের রাজত্ব চালিয়েছিল। মূল নেতা কিন্তু ছিল রোবসপিয়ার। তো সন্ত্রাসের শাসন জারি করার উদ্দেশ্যটা কি ছিল, আমাদের এই উদ্দেশ্যগুলোও কিন্তু পড়তে হবে। যে প্রধান যে উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে ভীতি প্রদর্শন করে ফ্রান্সের জাতীয় ঐক্য এবং সংহতি রক্ষা করা। প্রথম উদ্দেশ্য আমরা কি দেখলাম, যে ভয় দেখিয়ে ফ্রান্সের জনগণকে কি করতে হবে না, জাতীয় ঐক্য এবং সংহতিকে রক্ষা করতে হবে। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে ফ্রান্সের অভ্যন্তরীণ কালোবাজারি এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা। এটা ছিল দ্বিতীয় বিষয়, সন্ত্রাসের রাজত্বের দ্বিতীয় উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্য যেটা বলা হচ্ছে, যে অভিজাত ভূস্বামীদের, অভিজাত ভূস্বামীদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বন্টন করা। তাহলে এটাও কিন্তু সন্ত্রাসের শাসন, এটাও একটা কিন্তু উল্লেখযোগ্য আমরা সংস্কার বলছি। অভিজাত এবং ভূস্বামীদের হাত থেকে জমিগুলো কেড়ে নিয়ে সেটা যদি কৃষকদের মধ্যে বন্টন করে দেয়, তাহলে দেশের একটা কিন্তু ভালো উন্নতি হতে পারে। তাহলে অভিজাত এবং ভূস্বামীদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বন্টন করা। আর 4 নম্বর হচ্ছে বিশাল সৈন্যবাহিনী গঠন এবং অস্ত্র কারখানা তৈরি করে ফ্রান্সের নিরাপত্তা এবং সামরিক ক্ষমতা বৃদ্ধি করা। কেন ফ্রান্সের নিরাপত্তার প্রয়োজন হলো, আমরা দেখেছি যে বিদেশি শক্তিবর্গ ফ্রান্সকে টার্গেট করেছে, ঠিক আছে, যে কারণে একদম ভালো করে সৈন্যবাহিনীও কিন্তু গঠন করতে হবে, তাদেরকে সাজাতে হবে, সামরিক দিক থেকেও কিন্তু ফ্রান্সের ক্ষমতা বাড়ানো প্রয়োজন রয়েছে। এই সমস্ত উদ্দেশ্যে কিন্তু সন্ত্রাসের শাসনকে কার্যকরী করা হয়েছিল। পরের বিষয় যেটা আসছে কি, সন্ত্রাসের ভয়াবহতা। এই যে টোটাল 13 মাস ফ্রান্সে যে সন্ত্রাসের শাসন হয়েছিল, সেই সন্ত্রাসের শাসনের ভয়াবহতাটা কেমন ছিল যদি আমরা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে এই পর্বে বিপ্লবের নামে প্রায় 50,000 নরনারীকে গিলোটিনে হত্যা করা হয়। কারা কারা হত্যা হয়েছিল, কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি। শুধু এই যে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছিল তা নয়, ফ্রান্সের নদীতে রক্তের গঙ্গা বয়ে গিয়েছিল, মানুষকে কেটে একদম ভাসিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছিল। বহু মানুষ কিন্তু এই এই শাসনকালে কিন্তু নিখোঁজও কিন্তু হয়ে গিয়েছিল। তো এই সময় আমরা যদি দেখতে দেখতে যাই যে সন্ত্রাসের যিনি বলি হয়েছিলেন ফরাসি, কোন ফরাসি রাজা না ষোড়শলুই, তাকে প্রাণদণ্ড দেওয়া ছিল গিলোটিন যন্ত্রে। তাহলে এখানেও মেরি আতোয়ানের বৈজ্ঞানিক বেইলি, দেখো ষোড়শলুই স্ত্রী মেরি আতোয়ানা তো কিন্তু এই সন্ত্রাসের সময়তে কিন্তু বলি হয়েছে। ফ্রান্সের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন বেইলি, তারও কিন্তু
গিলোটিন যন্ত্রে প্রাণ গেছে। জিরোন্ডিন দলের সদস্য, মানে জিরোন্ডিন দল সম্পর্কে আমরা পরে আসি, ওখানে জ্যাকোবিন দল আছে তোমাদের পরের পার্টে আমরা দেখব। মাদাম রোলা, ব্রিশো, বার্নেভ, জ্যাকোবিন নেতা হিবার্ট দাঁতো প্রমুখ কিন্তু সন্ত্রাসের বলি হন। সন্দেহর আইনে 3 লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হয়, বহু মানুষও নিখোঁজ হয়ে যায়। মানুষকে, যাকে মনে করেছে ওই এই বিপ্লবী প্রজাতান্ত্রিক সরকার, যারা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সেই বিপ্লবী নেতারা, তারা সন্দেহ করেছে মানুষকে, তাদেরকেও কিন্তু এমনকি ওই গিলোটিন যন্ত্রে বা বিভিন্নভাবে তাদেরকেও কিন্তু হত্যা করেছে। এরপরের যে বিষয় সেটা হচ্ছে কিভাবে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটলো, কবে অবসান ঘটলো, কারা এই অবসানের ফলে কাদের প্রাণটা গেল, সেটাও আমরা দেখি। 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই জ্যাকোবিন, জিরোন্ডিন এবং মধ্যপন্থী দলের আতঙ্কিত সদস্যরা রোবসপিয়ার ও তার অনুগামীদের এখানে বন্দি করে। এবং 28 জুলাই এই তারিখটা মাথায় রাখতে হবে, যে 27 জুলাই রোবসপিয়ার এবং তার যারা অনুগামী ছিল, এই যে হিব্বার্ট ছিল, দাঁতো ছিল, এই সমস্ত অনুগামীদেরকে যেখানে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে বন্দি করা হয়। আর 28 জুলাই রোবসপিয়ার এবং তার অনুগামীদের গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। ফ্রান্সের বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী, এখানে ঘটনাটার নামটা হচ্ছে, এই ঘটনাটার আরেকটা নাম হচ্ছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া। থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? থার্মিডোরীয় প্রতিক্রিয়া হচ্ছে ফ্রান্সের বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী যা ছিল 10ই থার্মিডোর, ফ্রান্সের যে ক্যালেন্ডার। আর যদি আমরা ওদিকে যে ক্যালেন্ডার যদি দেখি, তাহলে 28 জুলাই ঘটনাটা কিন্তু ঘটছে। তাহলে ফ্রান্সের ইতিহাসে এই ঘটনা থার্মিডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। ফলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটলো। কাদের মৃত্যুতে? রোবসপিয়ার এবং তার যারা অনুগামী ছিল, তাদের সেই সমস্ত অনুগামীদেরকেও গিলোটিন যন্ত্রেতে যেখানে মেরে দেয়া হলো। ফলে কিন্তু সেই 13 মাসের যে ভয়ঙ্কর শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার কিন্তু পতন ঘটে গেল। সন্ত্রাসের শাসন সম্পর্কে তোমাদের ভালো করে পড়তে হবে, এখান থেকে বারবার কিন্তু প্রশ্ন আসে। এরপরে আমরা যে বিষয়টা আসছি, এটা হচ্ছে জ্যাকোবিন দল। মানে ফ্রান্সে সেই সময় বেশ কিছু প্রচলিত রাজনৈতিক দল ছিল, যে দলগুলোর মধ্যে জ্যাকোবিন একটা গুরুত্বপূর্ণ ছিল। যখন ওই যে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলো না, সেই প্রজাতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠা হলো, প্রথমে ক্ষমতায় এসেছিল জিরোন্ডিন দল। জিরোন্ডিন দল আর জ্যাকোবিন, মানে তখন ফ্রান্সের আইনসভার দুটো পার্ট ছিল, একটা ছিল দক্ষিণপন্থী আর একটা ছিল বামপন্থী। এই বামপন্থী দলের আবার দুটো ভাগ, একটা ছিল জিরোন্ডিন আর একটা ছিল জ্যাকোবিন। প্রথম দিকে কিন্তু এই জিরোন্ডিনরা ক্ষমতায় আসে, জিরোন্ডিনরা বেশ ক্ষমতায় এসেছিল, কিন্তু তাদের সময়েতেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য আকাশ ছোঁয়া। আবার তারা তৎকালীন সময়েতে ফ্রান্সের যে অবস্থা, সেই অবস্থার কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি। ফলে সাকুলারদের সাপোর্টে বা সমর্থনে কিন্তু আবার জ্যাকোবিন দল ফ্রান্সের ক্ষমতায় চলে আসে। তাহলে জিরোন্ডিন এবং এই যে জ্যাকোবিন, এই দুটো দলের আদর্শও কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু ছিল। তো আমরা জ্যাকোবিন দল সম্পর্কে পড়বো। এই জ্যাকোবিন দল থেকেও তোমাদের প্রশ্ন আসে, কেন কিভাবে জ্যাকোবিন দলের নামকরণটা হলো। যদি আমরা নামকরণটা দেখতে যাই, তাহলে পাবো যে 1789 সালে যে স্টেট জেনারেল বা ফরাসি যে জাতীয় প্রতিনিধি সভার আহ্বান করা হয়েছিল, বা আহ্বানের পর বিভিন্ন মতবাদের সদস্যরা বিভিন্ন ক্লাব বা রাজনৈতিক গোষ্ঠী স্থাপন করতে থাকে। তখন আমরা দেখছি 1789 সালে সেই স্টেট জেনারেলসের অধিবেশন, 175 বছর পর স্টেট জেনারেলসের যে অধিবেশন হয়েছিল, সেই স্টেট জেনারেলসের অধিবেশনের পরেতেই আমরা দেখব যে সেই সময়েতে বিভিন্ন মতবাদের সদস্যরা বিভিন্ন ক্লাব এবং রাজনৈতিক সংগঠন কিন্তু প্রতিষ্ঠা করছে। তাহলে এই সময় ফ্রান্সের একটা প্রদেশ ছিল, যে প্রদেশটার নাম হচ্ছে ব্রিটানি। এই ব্রিটানি প্রদেশের সদস্যরা সংবিধান সমর্থক সমিতি নামে একটা সমিতি স্থাপন করে। এই সমিতি থেকেই দেখব এই জ্যাকোবিন দলের নামকরণটা হয়ে যাচ্ছে। তাহলে ব্রিটানি প্রদেশে, এই নামটা মাথায় রাখতে হবে, যে ফ্রান্সের যে ব্রিটানি প্রদেশ, এই ব্রিটানি প্রদেশের সদস্যরা সংবিধান সমর্থক সমিতি নামে একটা সমিতি স্থাপন করলো। এই সমিতির চলতি নাম ছিল ব্রেটন ক্লাব। কেন ব্রেটন ক্লাব নামটা হলো? ব্রেটন ক্লাব নামকরণের কারণটা এখানে বলা হচ্ছে, যে ব্রেটন ক্লাবের সমাবেশের জন্য জ্যাকোবিন সম্প্রদায় গির্জার একটা মঠ বা ঘর যেখানে ভাড়া নেওয়া হয়, এই জ্যাকোবিনের মঠেই ব্রেটন ক্লাবের সভা হতো বলে লোকে এই দলকে জ্যাকোবিন দল প্রধানত নাম দেয়। এইভাবেই কিন্তু জ্যাকোবিন দলের নামকরণটা হয়েছিল।
আমরা এরপরে দেখবো এই যে জ্যাকোবিন দলের নেতা কারা কারা নেতা ছিল। ওই যে সন্ত্রাসের রাজত্বে আমরা যে সমস্ত নেতাগুলোর নামগুলো পড়লাম, ম্যাক্সিমিলিয়ান, রোবসপিয়ার, হিব্রাট, দাঁতো, এরাই ছিল কিন্তু জ্যাকোবিন দলের কিন্তু নেতা। এই যে রোবসপিয়ার, হিব্রাট, দাঁতো প্রমুখ এরা কিন্তু জ্যাকোবিন দলের নেতা ছিল। এটা জ্যাকোবিন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বিবরণ করলাম, যতটুকু প্রশ্ন তোমাদের এই পাঠটা থেকে আসে ততটুকু দেয়া হলো। এরপরে যে ঘটনাটা পড়বো, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ভারতের একজন বিখ্যাত শাসক টিপু সুলতান, ঠিক আছে, তোমরা ক্লাস 8-এ টিপু সুলতান সম্পর্কে বিবরণ পড়েছো। তো সেই টিপু সুলতান কিন্তু জ্যাকোবিন দলের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তো টিপু সুলতান জ্যাকোবিন দলের সদস্য ছিলেন। তিনি শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ বা ট্রি অব লিবারেটি রোপণ করেন এবং সেখানে একটি জ্যাকোবিন ক্লাবও গঠন করেছিলেন। কোথা? ওই যে টিপু সুলতান ছিলেন, তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তম। তোমরা নিশ্চয়ই শ্রীরঙ্গপত্তমের সেই বিখ্যাত সন্ধির কথা তোমরা পড়েছো, যে টিপু সুলতানের এমনকি 2 পুত্রকে ইংরেজদের শিবিরে রাখতে হয়েছিল। 1792 সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। তো টিপু সুলতান কোন দলের সঙ্গে যুক্ত ছিল আমাদের পড়তে হবে, প্রশ্ন আসে যে জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত ছিল। সত্য মিথ্যা আকারও প্রশ্ন, যে টিপু সুলতান জিরোন্ডিন দলের সদস্য ছিলেন, সত্য না মিথ্যা? তাহলে নিশ্চয়ই বিবরণ পড়লে তোমরা অনায়াসে উত্তর করতে পারবে। তাহলে জ্যাকোবিন দলের অনুকরণেই তিনি কি করেছিলেন, স্বাধীনতার বৃক্ষ বা ট্রি অব লিবার্টি নামে একটা ক্লাব বা সংগঠনও কিন্তু গড়ে তুলেছিলেন। এটা জ্যাকোবিন সম্পর্কে আমরা পরিচয় পেলাম। এর পরের যদি আমরা বিষয়ে দেখতে আসি, তাহলে পাবো ফরাসি বিপ্লব এবং নারী। পৃথিবীর প্রত্যেকটা দেশের বিভিন্ন আন্দোলন বা বিপ্লবগুলোতে যেমন পুরুষরা অংশগ্রহণ করে, নারীদেরও কিন্তু একটা বিশেষ অবদান থাকে। আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনেতেও আমরা একাধিক নারীদের কথা বলতে পারি, যে নারীরা দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিল কিন্তু। তাহলে ফরাসি বিপ্লবও কিন্তু সেই নারীদের ব্যতিক্রম ঘটেনি। তাহলে ফরাসি বিপ্লব এবং নারীদের যদি আমরা ভূমিকাগুলো দেখতে যাই, তাহলে পাবো ফরাসি সমাজ ও পরিবারের পুরুষের মতো নারীর সমান অধিকার না থাকলেও ফরাসি বিপ্লবে নারীর সমাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিপ্লব শুরু থেকে শেষ অবধি নারীরা ছিল পুরুষদের সঙ্গী, বন্ধু ও বিপ্লবী কার্যক্রমের অংশীদার। নারীদের ভূমিকা সম্পর্কে এখানে জাস্ট একটা ভূমিকা আকারে দেওয়া হয়েছে। নারীদের ভূমিকা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা পর যে ঘটনাটার পরিচয়গুলো পাবো। 1 নম্বর যে ঘটনাটা বলছে সেটা হচ্ছে 1789 সালে 5ই মে যে স্টেট জেনারেল যে অধিবেশন ডাকা হয়েছিল, সেই অধিবেশনেতে ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের যে সূচনা হয়েছিল, তাতে পুরুষদের সঙ্গে মহিলারাও কিন্তু যুক্ত হয়েছিল। এই একটা তাদের রোল। দ্বিতীয় নম্বর যদি আমরা ভূমিকাতে আসি, তাহলে পরিচয় পাবো, তাহলে সেটা হচ্ছে 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। কি ঘটনাটা ঘটেছিল? 14ই জুলাই ফ্রান্সের ইতিহাসে সেই বিখ্যাত ঘটনা, যে কুখ্যাত যে বাস্তিল দুর্গ ছিল, সেই বাস্তিল দুর্গকে ভেঙে গুঁড়িয়ে দুর্মুজ করে দেওয়া হয়েছিল। সেই বাস্তিল দুর্গকে তৃতীয় সম্প্রদায় দখল করে নিয়েছিল। সেই 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই যখন জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে, তখন বহু সাহসিনী মহিলা তাদের দুর্গ ভেঙে ফেলার জন্য উৎসাহ দিয়েছিল এবং নতুন ব্যবস্থা কার্যকর করার সপক্ষে মত প্রকাশও করেছিল। এটাও হচ্ছে মহিলাদের একটা ফরাসি বিপ্লবের ভূমিকা। তৃতীয় নম্বর যদি আমরা দেখতে যাই ভূমিকার মধ্যে, তাহলে রুটির দাবি। কি রুটির দাবি? 5 থেকে 6 অক্টোবর যে বিশাল জননেতা মিছিল করে রাজা এবং রানীকে ফেরাতে ভারসায় গিয়েছিল, সেই মিছিলে কমপক্ষে 10,000 মহিলাও এমনকি যোগদান করেছিল এবং সেই কাজে তারা সফলও হয়েছিল। এমনকি মহিলারা অস্ত্রগার লুণ্ঠনে সক্রিয় ভূমিকা নিয়েছিল। তৃতীয় নম্বর তাদের ভূমিকা। চতুর্থ নম্বর ভূমিকাতে যদি আমরা আসি, 1792 খ্রিস্টাব্দের 10ই আগস্ট টুইলারি হবে, ঠিক আছে, এটা দন্তেশ্বরটা হবে না, টুইলারি রাজপ্রাসাদ অবরোধের ক্ষেত্রে, এবং ওই বছরেই 21শে সেপ্টেম্বর জাতীয় সম্মেলন। তারিখগুলো কিন্তু সব সালগুলো 1792 সালের ঘটনা। তাহলে জাতীয় সম্মেলনের অধিবেশনে রাজতন্ত্র উচ্ছেদের পক্ষেও মহিলারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা দেখেছিলাম যে শেষ পর্যন্ত রাজাকে গ্রেপ্তার করে তার বিচার হয়। বিচারে রাজাকে 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি প্রাণদণ্ড দেওয়া হয়। ফলে রাজতন্ত্রেরও কিন্তু বিদায়ী ঘণ্টা বেজে গিয়েছিল ফ্রান্সের ইতিহাসে। এই ছিল ফরাসি বিপ্লবে। আরো অনেকগুলো ভূমিকা আছে, কয়েকটা ভূমিকা তোমাদের শুধুমাত্র দেয়া হলো। পরের যে ঘটনার বিবরণে আমরা আসব, সেটা হচ্ছে কি, যে সেই সময় ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে বেশ কিছু সংগঠন মহিলা সংগঠন গড়ে উঠেছিল। সেই মহিলা সংগঠনের নামগুলো আমরা একটু জেনে নিই, কয়েকজন নেত্রীর নামও আমরা পড়ব। এই সংগঠনের মধ্যে যেটা রয়েছে,
মহিলারা বিপ্লবী প্রজাতান্ত্রিক, এই যে বিপ্লবী প্রজাতান্ত্রিক মহিলা নাগরিক সমিতি, এই একটা সমিতির নাম, নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছিল। তাহলে সেই সময় ফরাসি বিপ্লবের সময়তে পরবর্তীকালে মহিলারা বিপ্লবী প্রজাতান্ত্রিক মহিলা নাগরিক সমিতি, দ্য সোসাইটি অব রেভলিউশনারি রিপাবলিকান ওমেন সিটিজেন্স নামে একটা ক্লাব গঠন করেছিলেন। আবার যদি একটা নেত্রীর নাম পড়তে যাই তাহলে পাবো অলিম্পো দা গুজ নারীদের অধিকার ঘোষণাপত্র প্রকাশ করেছিল, এই একটা নেত্রীর নাম। আরো কয়েকজন নেত্রীর নাম আছে, একটা হচ্ছে ডি আর্জেন্ট, কারা, ওই যে জিরোন্ডিস যে দলের কথা বলছিলাম, এই জিরোন্ডিস দলেরও একজন নেত্রী ছিলেন ডি আর্জেন্ট। আবার যদি আমরা জ্যাকোবিন দলের কয়েকজন নেত্রী সম্পর্কে পরিচয় দেখবো আমরা, যে জ্যাকোবিন দলের কারা কারা ছিলেন নেত্রী, মাদাম রোনাল্ড, পাউলি লিওন প্রমুখ। নারীদের নামগুলো সম্পর্কেও তোমরা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। পরের যে আপাতত মোটামুটি তোমাদের ফরাসি বিপ্লবের এই পর্যন্ত তোমার ছিল ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা। পরের পাঠে আমরা বাকি কোশ্চেন এবং আনসারগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, আমরা অবশ্যই তার তোমাদের ওই প্রশ্নগুলোর সমাধান করব। থ্যাংক ইউ।